মুম্বাইয়ের বৃষ্টি সবসময় কিছু না কিছু বলে। সেই সকালেও যখন ঘড়িতে ঠিক ৫টা ৪৩ বেজেছিল, শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। আকাশ ছিল ধূসর, রাস্তাঘাট ভিজে, আর বাতাসে আর্দ্রতার সাথে এক অদ্ভুত নীরবতা ভাসছিল। রাঘব শর্মা নিজের পুরনো জ্যাকেট পরে বাড়ি থেকে বেরোল। চেম্বুরের সরু গলিগুলোতে জল জমে গিয়েছিল। পেছনে ফিরে এসে একবার দরজার দিকে তাকাল। ভেতরে তার ১০ বছরের মেয়ে অনায়া ঘুমোচ্ছিল। কপালে হালকা ভাঁজ, যেন স্বপ্নেও কোনো অভাব অনুভব করছিল সে। রাঘব মনে মনে বলল, তাড়াতাড়ি ফিরে আসব। ফোনটা তার পকেটে আবার ভাইব্রেট করল। জরুরি কল, বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, এক্সিকিউটিভ ফ্লোর। তার হৃৎস্পন্দন একটু বেড়ে গেল। সে সেখানে কমই যেত। উপরের তলাগুলো তার জন্য ছিল না। সেখানে মানুষ সিদ্ধান্ত নিত, আর সে শুধু তার জুড়ত। কিন্তু কাজ তো কাজই। লিফট উপরে উঠছিল। কাঁচের দেওয়ালের ওপারে মুম্বাইকে ঘুমন্ত দেখা যাচ্ছিল। রাঘব তার যন্ত্রপাতির ব্যাগটা শক্ত করে ধরল। এই ব্যাগটাই ছিল তার পৃথিবী, ভরসাযোগ্য, সত্যবাদী, কোনো প্রশ্ন ছাড়া সাথী। যখন দরজা খুলল, সামনে ছিল লম্বা শান্ত করিডোর, কাঠের দেওয়াল, মার্বেলের মেঝে, আর একটা ঘরে আলো নেভানো। ওই ঘরটা থেকেই কল এসেছিল। রাঘব হালকা করে দরজায় টোকা দিল। কোনো উত্তর এলো না। সে দরজা খুলল, এবং সেই মুহূর্তেই সে এমন কিছু দেখে ফেলল যা হয়তো তার কখনো দেখা উচিত ছিল না। জানালার কাছে এক মহিলা দাঁড়িয়েছিলেন। কোনো শক্ত চেহারা নেই, নেই আত্মবিশ্বাসের ঢাল, শুধু একজন মানুষ যে কাঁদছিল। রাঘব সেখানেই থেমে গেল। তার শ্বাস থমকে গেল, কারণ সে জানত এই এক মুহূর্তের পর আর কিছুই আগের মতো থাকবে না। রাঘব সেখানেই থমকে রইল। দরজা অর্ধেক খোলা ছিল, এবং ঘরের ভেতরের দৃশ্য কোনো প্রযুক্তিগত সমস্যা ছিল না, বরং একজন মানুষের ভেঙে পড়ার দৃশ্য ছিল। জানালার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি তখনও ঘরেননি। তার কাঁধ হালকা কাঁপছিল, চুলগুলো এলোমেলো ছিল, এমন নয় যেমনটা সাধারণত কর্পোরেট ম্যাগাজিনগুলোতে দেখা যায়। বাইরে কাঁচের ওপর বৃষ্টির সরু ধারা পিছলে যাচ্ছিল, আর ঘরের ভেতর এক ভারী নিস্তব্ধতা বিরাজ করছিল। রাঘবের মনে প্রথম প্রতিক্রিয়া এটাই এলো যে সে চুপচাপ পিছিয়ে যায়, কোনো শব্দ না করে দরজা বন্ধ করে দেয়, যেন কিছুই হয়নি। সে জানত কিছু জিনিস দেখে ফেলা মানে নিজের উপর এক দায়িত্ব চলে আসা। কিন্তু সেই মুহূর্তেই মহিলাটি ঘুরলেন। তার চোখ দুটো লাল ছিল, কাজল লেপটে গিয়েছিল, এবং দৃষ্টি এমন ছিল যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষকে নয়, বরং তার ওপারে অন্য কোনো পৃথিবীকে দেখছেন। এক মুহূর্তের জন্য দুজনে চোখাচোখি হল, এবং সেই মুহূর্তেই তিনি অনুভব করলেন ঘরে কেউ আছে। কে? তার কণ্ঠস্বর বসে গিয়েছিল, কিন্তু তাতে দুর্বলতা ছিল না, ছিল কেবল গভীর ক্লান্তি। আমি টেকনিশিয়ান, রাঘব শান্তস্বরে বলল। লাইটের অভিযোগ এসেছিল। তিনি সোজা হয়ে দাঁড়ালেন, যেন ভেতর থেকে কেউ এক অদৃশ্য বোতাম টিপে দিয়েছে। মুখে ধীরে ধীরে সেই পরিচিত মুখোশ ফিরে এলো, নিয়ন্ত্রণ, ভারসাম্য এবং দূরত্বের মুখোশ। লাইট ঠিক আছে, তিনি ঠান্ডা মেজাজে বললেন। ভুল কল হবে। বুঝেছি। রাঘব মাথা নিচু করল। মাফ করবেন। সে ঘুরে দাঁড়াল। তার বুক দুরুদুরু করছিল, ভয়ে নয়, বরং কোনো এক অদ্ভুত অস্বস্তিতে, যেন সে অজান্তে কারোর ব্যক্তিগত জগতের সীমা লঙ্ঘন করে ফেলেছে। দাঁড়ান, পেছন থেকে আওয়াজ এলো। রাঘব দাঁড়িয়ে গেল, কিন্তু ফিরল না। আপনি কাউকে কিছু বলবেন? কিছুক্ষণ নীরবতা ছিল। না, রাঘব বিনা দ্বিধায় বলল, কারণ এটা আমার ব্যাপার নয়। তিনি তার দিকে তাকিয়ে রইলেন, যেন তার শব্দের পেছনে লুকিয়ে থাকা কোনো উদ্দেশ্য পরখ করছেন। সেখানে কোনো চাতুরি ছিল না, কোনো প্রত্যাশা ছিল না, ছিল শুধু সারল্য আর স্পষ্টতা। তিনি হালকা মাথা নাড়ালেন। আপনি যেতে পারেন। দরজা বন্ধ হল, আর রাঘব লিফটের দিকে এগিয়ে গেল। লিফটের ভেতর সে দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করল। হাত দুটো হালকা কাঁপছিল। বাইরে বৃষ্টি বেড়ে গিয়েছিল, যেন শহরও কোনো না বলা কথার প্রতিক্রিয়া দিচ্ছে। নিচে সার্ভিস এরিয়ায় প্রভাকর যাদব চা নিয়ে বসেছিল। উপরে কি ছিল সে স্বাভাবিক সুরে জিজ্ঞেস করল। ফলস কল, রাঘব সংক্ষেপে বলল। সে ফোন বের করল। অনায়ার মেসেজ জলজল করছিল। পাপা, আজ স্কুলে মিটিং আছে, ভুলবেন না। রাঘব উত্তর দিল, মনে আছে, এবং ফোনটা পকেটে রেখে দিল। কিন্তু তার মন সেখান থেকে বেরোতে পারছিল না। তার চোখের সামনে বারবার সেই দৃশ্য ফিরে আসছিল। ওই মহিলা, যিনি রোজ শত শত মানুষের ভাগ্যের সিদ্ধান্ত নেন, যিনি মিটিং রুমে মা নড়ে চড়ে পুরো ঘর নিয়ন্ত্রণ করেন, সেই সকালে তিনি ছিলেন স্রেফ একজন একা মানুষ। রাঘব বুঝতে পারল সে কোনো পদকে দেখেনি, সে একজন মানুষকে দেখেছে, এবং সে জানত এমনটা দেখার মূল্য কখনো না কখনো চোকাতে হয়। পরের দিন সকালে
রাঘব আগের চেয়েও তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। সারা রাত বৃষ্টির কারণে মুম্বাই আরও ভারী হয়ে উঠেছিল। বাতাসে আর্দ্রতা আর মনে এক অদ্ভুত অস্থিরতা। বাড়ি থেকে বেরোনোর সময় সে অনায়াকে ঘুমন্ত অবস্থায় দেখল। চাদর ঠিক করে দিয়ে এক মুহূর্তের জন্য থামল। সে নিজেও বুঝতে পারছিল না কেন এত তাড়াতাড়ি বেরোচ্ছে, অভ্যাসবশত নাকি সেই অনুভূতির জন্য যা কাল সকাল থেকে তার ভেতরে গেঁথে গিয়েছিল। বান্দ্রা কুডলা কমপ্লেক্সে পৌঁছতেই তার মনে হল বিল্ডিংটা আগের মতো নেই। সব ঠিকঠাকই ছিল, কিন্তু সে নিজে বদলে গিয়েছিল। লিফটের কাঁচে নিজের ছায়া দেখে সে প্রথমবার অনুভব করল সে এখন আর শুধু একজন টেকনিশিয়ান নেই। সে অজান্তে এমন এক জায়গায় চলে এসেছে যেখানে প্রতিটা ছোট কথা খেয়াল করা হয়। তবুও সে যন্ত্রপাতির ব্যাগটা শক্ত করে ধরল, যেন ওটাই তাকে মাটির সাথে জুড়ে রেখেছে। দুপুরের দিকে প্রভাকর যাদব তাকে কাছে ডাকল। আওয়াজ স্বাভাবিক ছিল, কিন্তু চোখে সতর্কতা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে জানালো উপর থেকে আদেশ এসেছে যে আপাতত কিছু সপ্তাহের জন্য তাকে এক্সিকিউটিভ ফ্লোরের নিয়মিত দেখাশোনার দায়িত্ব দেওয়া হচ্ছে। কোনো বিশেষ কারণ বলা হয়নি, শুধু বলা হয়েছে ওখানে একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন। রাঘব কোনো প্রশ্ন করল না। সে জানত কিছু প্রশ্নের উত্তর হয় না, আর কিছু উত্তরের মূল্য দিতে হয়। উপরের ফ্লোর সব সময়ের মতোই আলাদা ছিল। করিডোরগুলো বেশি পরিষ্কার, আলো বেশি মোলায়েম, আর নীরবতা বেশি গভীর। রাঘব কাজ শুরু করল। সে দেখল একটা আলো হালকা কাঁপছে। কাউকে কিছু না বলে সে বাল্ব বদলাল, তার চেক করল এবং এগিয়ে গেল। এরপর একটা দরজা যা ঠিকঠাক বন্ধ হচ্ছিল না, একটা চেয়ার যা হালকা শব্দ করছিল। এসবই ছিল তার কাজ, না বলে আড়ালে থেকে শুধু ঠিক করে যাওয়া। সকাল 7:30টায় লিফট খুলল। রাঘব মাথা তুলল। মীরা কাপুর বাইরে বেরোলেন। শক্ত চালচলন, সোজা পিঠ, পরিপাটি করে বাঁধা চুল, মুখে সেই নিয়ন্ত্রণ যেন কাল সকালটা কখনো আসেনি। তিনি তার পাশ দিয়ে চলে গেলেন, না তাকিয়ে, অথবা হয়তো তাকিয়েও। রাঘবও কিছু বলল না। সে বুঝতে পেরেছিল কিছু জিনিস নিরাপদ রাখার জন্য দূরত্ব জরুরি। দিন এভাবেই কাটতে লাগল। রাঘব প্রতি সকালে সবার আগে আসত, প্রতিটি ছোট ত্রুটি ঠিক করত এবং চুপচাপ নিচে নেমে আসত। এক সকালে সে সার্ভিস প্যানেলের কাছে জলের একটা বোতল দেখল। ওটা তার ছিল না। পাশে কোনো নাম নেই, কোনো স্বাক্ষর নেই। সে বোতলটা তুলল, এক চুমুক খেল এবং এদিক ওদিক না তাকিয়ে ওটা ব্যাগে রেখে দিল। ওই বন্ধ দরজার ওপাশে কেউ ছিল যে দেখছিল, এবং সে সেই কথা জানত। সন্ধ্যায় সে একটু বেশি সময় থাকল। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছিল। করিডর প্রায় খালি ছিল। তখনই পেছন থেকে আওয়াজ এলো, সে রোজ এত তাড়াতাড়ি কেন চলে আসে? সে ঘুরল। মীরা দরজার কাছে দাঁড়িয়েছিলেন। সে সোজা উত্তর দিল যে লোক কম থাকলে কাজ করা সহজ হয়। তিনি কিছু বললেন না, শুধু তাকে দেখলেন যেন কোনো সাধারণ উত্তরের ভেতর গভীর কোনো সত্য খুঁজছেন। তারপর তিনি ভেতরে চলে গেলেন। দরজা বন্ধ হল। কিন্তু সেই মুহূর্তে রাঘব অনুভব করল তাদের মধ্যে এক না বলা নিয়ম তৈরি হয়ে গেছে। সে কাজ করবে, তিনি দেখবেন, এবং দুজনেই কিছু বলবেন না। নিচে ফেরার সময় সে ফোন বের করল। অনায়ার মেসেজ ছিল যে আজ টিচার তার প্রশংসা করেছেন। রাঘব হালকা হাসল। তার মনে হলো হয়তো সে ওপরেও একই কাজ করছে, না দেখা দিয়ে, কোনো আওয়াজ না করে। কিন্তু সেই হাসির পেছনে আরও একটা অনুভূতি ছিল। এই বিল্ডিংয়ে কোনো কিছুই বেশিক্ষণ লুকিয়ে থাকে না, এবং খুব শীঘ্রই কারোর না কারোর চোখে পড়বে যে একজন টেকনিশিয়ান এখন প্রায়ই অনেক ওপরে দেখা যাচ্ছে। পরের কয়েকদিনে রাঘব পরিষ্কার অনুভব করতে লাগল যে বিল্ডিংয়ের মনোভাব তার প্রতি বদলে যাচ্ছে। সে এখনও সেটাই করত যা সবসময় করে এসেছে, সময় মতো আসা, চুপচাপ কাজ করা এবং কারোর সাথে না জড়িয়ে ফিরে যাওয়া। কিন্তু এখন পথে দেখা হওয়া দৃষ্টিগুলো আগের মতো ছিল না। সিকিউরিটি গার্ডরা তাকে যাওয়ার সময় বেশিক্ষণ ধরে দেখতে লাগল। লিফটে সহকর্মীরা হঠাৎ কথা বলা বন্ধ করে দিত। সার্ভিস এরিয়ায় তার উপস্থিতি এক না বলা প্রশ্নের মতো মনে হতে লাগল। কেউ সরাসরি তার নাম নিল না, কিন্তু ক্যান্টিনে কথা শুরু হয়ে গিয়েছিল। একদিন দুপুরে সে খাবার নেবার লাইনে দাঁড়িয়েছিল। তখনই পেছন থেকে মৃদু স্বরে আলোচনা শুনতে পেল যে এক্সিকিউটিভ ফ্লোরে আজকাল খুব বেশি টেকনিক্যাল কাজ হচ্ছে এবং একই লোক বারবার উপরে দেখা যাচ্ছে। রাঘব ট্রে শক্ত করে ধরল এবং এগিয়ে গেল। সে কোনো সাফাই দিল না বা ফিরেও তাকাল না। সে জানত এমন জায়গায় চুপ থাকাটাই সবথেকে নিরাপদ পথ। সেই সন্ধ্যায় প্রভাকর যাদব তাকে নিজের ঘরে ডাকল। এবার কথা শুধু ইশারায় ছিল না। সে জানালো সিকিউরিটি বিভাগ কিছু প্রশ্ন তুলেছে এবং এন্ট্রি লকের তদন্ত করা হচ্ছে। এটা কোনো অভিযোগ ছিল না, শুধু একটা আনুষ্ঠানিক নজরদারি।
কিন্তু রাঘব বুঝতে পারল ব্যাপারটা এখন ফিসফাস থেকে অনেক এগিয়ে গেছে। সে শান্ত স্বরে বলল যে তাকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে সেই সীমার মধ্যেই কাজ করছে। প্রভাকর মাথা নাড়ল, কিন্তু যাওয়ার সময় এটাও বলল যে উপরে প্রতিটা পদক্ষেপের হিসেব রাখা হয় এবং কখনো কখনো সঠিক কাজও ভুল মনে হতে শুরু করে। পরের দিন সকালে রাঘব ইচ্ছে করেই ঠিক সময়ে পৌঁছল। আগে নয়, পরেও নয়। সে চাইছিল না সময়ও তার বিরুদ্ধে সাক্ষ্য দিক। উপরে পৌঁছতেই সে রোজকার মতো কাজ শুরু করল, কিন্তু এবার সে অনুভব করছিল প্রতিটা ছোট মেরামত এখন আর শুধু কারিগরি কাজ নয়, বরং একটা সংকেত হয়ে দাঁড়াচ্ছে। সে করিডরের কাঁপতে থাকা লাইট ঠিক করল এবং ঘুরতেই তার নজর দূরে দাঁড়িয়ে থাকা মীরা কাপুরের সাথে মিলল। তিনি কিছু বলছিলেন না, কিছু করছিলেনও না, কিন্তু তাদের নীরবতায় এক চিন্তা স্পষ্ট ধরা পড়ছিল। এই চিন্তা আদেশের মতো ছিল না, বরং এমন একজন মানুষের ছিল যে পরিস্থিতি বুঝছে এবং তবুও সীমার মধ্যে আটকে আছে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বৃষ্টি আবার শুরু হল। অনায়া তাকে খুব বেশি প্রশ্ন করল না, শুধু বলল তাকে আজ বেশি ক্লান্ত লাগছে। রাঘব কথা এড়িয়ে গেল। সে চাইছিল না তার দুশ্চিন্তা ঘর পর্যন্ত পৌঁছাক, কিন্তু মনে মনে সে জানত পরিস্থিতি এখন নিজে নিজে সামলাবে না। পরের দিন বিল্ডিংয়ের পরিবেশ আরও শক্ত হয়ে গেল। সিকিউরিটি গার্ড তার নাম ধরে এন্ট্রি লক চেক করল, সই করাল এবং সময় নোট করল। এসবই আনুষ্ঠানিক ছিল, কিন্তু রাঘবের জন্য এটা পরিষ্কার সংকেত যে এখন তার উপর নজর রাখা হচ্ছে। সে কোনো প্রতিবাদ না করে প্রক্রিয়া শেষ করে কাজে চলে গেল, কিন্তু ভেতরে একটা কথা পরিষ্কার হয়ে গিয়েছিল, এটা শুধু কাজের প্রশ্ন নয়, এটা তার অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মীরা কাপুরও এসব দেখছিলেন। তিনি কোনো আদেশ দেননি, কোনো হস্তক্ষেপ করেননি, কিন্তু তার ব্যবহারে আগের মতো সহজ ভাব আর ছিল না। দুজন একই করিডোরে চলতেন, একই আলোর নিচে কাজ হতো, কিন্তু তাদের মধ্যে এখন এমন এক ব্যবধান তৈরি হয়ে গিয়েছিল যা শব্দ দিয়ে নয়, পরিস্থিতি দিয়ে তৈরি। রাঘব বুঝল এটা শুধু শুরু। এখন কথা মৃদু স্বরে হচ্ছে, নিয়মের আড়ালে লুকিয়ে আছে, কিন্তু খুব শীঘ্রই কেউ না কেউ তাকে খোলাখুলি সামনে নিয়ে আসবে, আর তখন চুপ থাকাটাই সবথেকে কঠিন সিদ্ধান্ত হবে। সেই সকালে রাঘবকে গেটেই আটকে দেওয়া হলো। সিকিউরিটি গার্ড নাম জিজ্ঞেস করল, পরিচয়পত্র দেখল এবং কোনো আবেগ ছাড়াই বলল, এইচআর বিভাগ আকে ডাকছে। আওয়াজ কড়া বা নরম ছিল না, স্রেফ আনুষ্ঠানিক ছিল, আর সেই আনুষ্ঠানিকতাই রাঘবকে বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে এটা কোনো সাধারণ ডাক নয়। সে চুপচাপ লিফটে উঠল, উপরে নয়, বরং সেই তলায় নামল যেখানে কাচের দেওয়ালের ওপাশে সিদ্ধান্ত নেওয়া হয় এবং যেখানে শব্দহীন মানুষের চেয়ে বেশি হয়। ঘরে এক মহিলা বসেছিলেন, বয়স 50-এর কাছাকাছি, সামনে ফাইলগুলো পরিপাটি করে সাজানো। তিনি তার নাম নিলেন রাঘব শর্মা এবং বসার ইশারা করলেন। কথা কোনো ভনিতা ছাড়াই শুরু হলো। বলা হলো গত কিছু সময় ধরে এক্সিকিউটিভ ফ্লোরে তার উপস্থিতি নির্ধারিত সময়ের চেয়ে বেশি দেখা যাচ্ছে। এন্ট্রি লগ এবং ইন্টারনাল রিপোর্টে তার নাম বারবার আসছে। এটা কোনো অভিযোগ ছিল না, কিন্তু প্রতিটা বাক্যের মাঝে সতর্কতা লুকিয়েছিল। রাঘব সেটাই বলল যা সত্য ছিল। তাকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। সে কাজের সীমার মধ্যেই থাকে এবং কোনো নিয়ম লঙ্ঘন করে না। মহিলাটি মন দিয়ে শুনতে থাকলেন, তারপর শান্ত স্বরে বললেন যে কোম্পানিতে নিয়ম শুধু ভাঙার সাথেই যুক্ত নয়, বরং দেখার সাথেও যুক্ত থাকে, এবং অনেক সময় যা ঠিক তাও ভুল বোঝা হয়। তাকে পরামর্শ দেওয়া হলো সতর্কবাণী নয়, যে সে যেন দূরত্ব বজায় রাখে, সময়ের কঠোরভাবে পালন করে এবং যে কোনো ভুল বোঝাবুঝি থেকে বেঁচে থাকে। রাঘব রাজি হল। তার কাছে তর্ক করার মতো কিছু ছিলও না। ঘর থেকে বেরোনোর সময় সে অনুভব করল সে দোষী নয়, কিন্তু এখন আর পুরোপুরি নিষ্কলঙ্কও নেই। যেন তার ওপর এক অদৃশ্য দাগ লেগে গেছে, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। নিচে সার্ভিস এরিয়ায় প্রভাকর যাদবকে পাওয়া গেল। সে কোনো প্রশ্ন করল না, শুধু বলল, এই জায়গাটাই এমন, উপরে যত উচ্চতা, হাওয়া তত পাতলা। রাঘব মাথা নাড়ল। সে বুঝল এখানে শুধু ঠিক হওয়াটাই যথেষ্ট নয়, ঠিক দেখানোটাও জরুরি। সেই দিন সে উপরে গেল না। সে নিজেকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখল। ঠিক সময়ে এলো, ঠিক সময়ে চলে গেল। কাজ একই ছিল, কিন্তু মন অন্য কোথাও আটকে ছিল। সন্ধ্যায় যখন সে বাড়ি পৌঁছাল, অনায়া পড়ছিল। সে বাবার দিকে তাকালো, কিছু বলতে চেয়েও চুপ করে গেল। রাঘব হালকা হাসির সাথে খাবার খেল, কিন্তু তার ভেতরে সেই ঘরের ঠান্ডা হাওয়া বইতে থাকল। পরের দিন সকালে সে একেবারে ঠিক সময়ে পৌঁছাল।
সে নিজেকে বলল, আজ শুধু কাজ করবে। করিডোরগুলো তেমনই ছিল, আলো স্থির ছিল, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু সে পরিষ্কার বুঝতে পারছিল এখন প্রতিটি কদম গোনা হচ্ছে। তখনই সামনে থেকে মীরা কাপুর আসতে দেখা গেলেন। তিনি না থেমে এগিয়ে গেলেন, কিন্তু এক মুহূর্তের জন্য তার চোখ রাঘবের চোখের সাথে মিলল। সেই দৃষ্টিতে আদেশ বা প্রশ্ন ছিল না, ছিল শুধু এক শান্ত উপলব্ধি, যেন দুজনেই জানেন পরিস্থিতি এখন আর সহজ নেই। দিন কাটতে লাগল, কিন্তু এইচআরের সেই কথাগুলো বাতাসে ঝুলে রইল। রাঘব প্রতিটি কাজের আগে থেমে ভাবতে লাগল, এটা কি জরুরি? এটা কি ঠিক মনে হবে? এটার কি অন্য কোনো মানে বের করা হতে পারে? কাজ কঠিন ছিল না, নিজেকে সীমাবদ্ধ করাটাই কঠিন ছিল। আর প্রথমবারের মতো সে পরিষ্কার অনুভব করল তার সামনে শুধু প্রযুক্তিগত নয়, বরং মানবিক এক সিদ্ধান্ত দাঁড়িয়ে আছে। তাকে বেছে নিতে হবে সে ভয়ের হিসেবে চলবে নাকি নিজের মতো করে, তার মূল্য যাই হোক না কেন। এইচআরের আলোচনার পরের দিনগুলো রাঘবের জন্য একরকম ছিল না। বাইরে থেকে সব ঠিকই ছিল, কিন্তু ভেতরে একটা নিরন্তর চাপ তৈরি হতে শুরু করেছিল। এখন সে করিডোরে হাঁটার সময় নিজের পায়ের শব্দ নিজে অনুভব করত। লিফটে দাঁড়িয়ে ভাবত তার উপস্থিতি কোথাও প্রয়োজনের চেয়ে বেশি মনে হচ্ছে না তো। কাজ এখন আর শুধু ঠিক করার নাম ছিল না, সে প্রতিবার এটা ভাবতে শুরু করেছিল এই কাজটা কিভাবে দেখা হবে এবং কিভাবে বোঝা হবে। এই চাপের প্রভাব ধীরে ধীরে ঘর পর্যন্ত পৌঁছাতে লাগল। একদিন সন্ধ্যায় অনায়া শান্ত স্বরে জিজ্ঞেস করল সে কেন স্কুলের মিটিংয়ে যেতে পারেনি। রাঘব বলল কাজ আটকে গিয়েছিল। এটা সত্যি ছিল, কিন্তু পুরো সত্যি নয়। অনায়া কোনো প্রশ্ন করল না, শুধু বাবাকে অনেকক্ষণ ধরে দেখল। রাঘব প্রথমবারের মতো এই ভয় অনুভব করল যে সে যেন তার মেয়ের স্মৃতিতেও এমন একজন মানুষ না হয়ে যায় যে সবসময় ক্লান্ত আর অনুপস্থিত থাকে। অফিসে তার গণ্ডি আরও ছোট হতে লাগল। উপরে ডাক কম আসত, আর যখন আসত পরিবেশ আগের চেয়ে বেশি গম্ভীর হতো। এখন এটা শুধু নিয়মের ব্যাপার ছিল না, বরং সেই অস্বস্তির ব্যাপার ছিল যা কিছু মানুষের উপস্থিতিতে তৈরি হয়। রাঘব নিজেকে বোঝাল যদি সে নিজের সীমার মধ্যে থাকে তবে পরিস্থিতি সামলে যাবে, কিন্তু ভেতরে কোথাও সে অনুভব করছিল কিছু পরিস্থিতি শুধু সাবধানতা দিয়ে বদলায় না। একদিন দুপুরের দিকে সে মেসেজ পেল অপারেশন হেড তার সাথে দেখা করতে চান। ঘর বসেই ওই লোকটা সরাসরি কিছু বলল না, শুধু জানালো কোম্পানিতে শান্তি আর ইমেজ খুব গুরুত্ব রাখে এবং কখনো কখনো কোনো একজন ব্যক্তির উপস্থিতি অনাকাঙ্ক্ষিত প্রশ্ন তুলে দেয়। এটা পরিষ্কার বলা হলো না যে ভুলটা কি, কিন্তু এটা অবশ্যই বুঝিয়ে দেওয়া হলো যে পরিস্থিতি সেই দিকে এগোচ্ছে যেখান থেকে ফেরা সহজ হয় না। সেই সন্ধ্যায় রাঘব দেরিতে বাড়ি ফিরল। অনায়া ঘুমিয়ে পড়েছিল। সে তার পাশে বসে রইল, তাকে না জাগিয়ে তাকিয়ে রইল আর ভাবতে লাগল এই চাপ এখন আর শুধু চাকরি পর্যন্ত সীমিত নেই, এটা তার সময়, তার সম্পর্ক এবং তার পরিচয় পর্যন্ত পৌঁছে গেছে। প্রথমবারের মতো সে নিজেকে জিজ্ঞেস করল যদি এসব এভাবেই চলতে থাকে তবে সে কি হারাবে, শুধু চাকরি নাকি সেই মানুষটিকেও যাকে সে ধীরে ধীরে ভুলতে বসেছে। পরের দিন যখন সে নিচ থেকে উপরে উঠছিল, লিফটের বাইরে মীরা কাপুর দাঁড়িয়েছিলেন। এই সাক্ষাৎ পরিকল্পিত ছিল না, তিনি তাকে থামালেন না, শুধু যেতে যেতে নিচু স্বরে বললেন যে তিনি জানেন পরিস্থিতি সহজ নয় এবং এটা শুধু তার একার জন্য নয়। তিনি এটাও পরিষ্কার করলেন কখনো কখনো পথ বদলানো মানে হার নয়, এটা স্রেফ সময় আর কৌশল বোঝার নাম। এটা পরামর্শ ছিল না, আদেশও নয়, বরং এক অভিজ্ঞতা থেকে আসা কথা। রাঘব কোনো উত্তর দিল না। সে বুঝতে পেরেছিল চাপ এখন দুপক্ষ থেকেই আছে। একদিকে সিস্টেম যে শান্তি চায় এবং অন্যদিকে সেই সম্পর্ক যার কোনো নাম ছিল না, কিন্তু যার কারণে সবকিছু বদলাতে শুরু করেছিল। আর এই দুইয়ের মাঝে সে নিজে দাঁড়িয়েছিল। প্রথমবার সত্যি এটা ভাবতে ভাবতে যে পরবর্তী কদম কোন দিকে হবে আর তার মূল্য কি হবে। পরের কয়েকদিন রাঘব নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিল। সে ঠিক সময়ে আসত, ঠিক সময়ে যেত, আর যে দায়িত্ব দেওয়া হতো তা কোনো প্রশ্ন ছাড়াই পূরণ করত। বাইরে থেকে দেখে মনে হতো সব ঠিক হয়ে গেছে, কিন্তু ভেতরে সে জানত এই শান্তি স্থায়ী নয়। এটা সেই নিস্তব্ধতার মতো ছিল যা ঝড়ের ঠিক আগে আসে। এক সকালে প্রভাকর যাদব তাকে আলাদা করে ডাকল। এবার তার গলায় আনুষ্ঠানিকতা কম আর ক্লান্তি বেশি ছিল। সে সোজাসুনি বলল উপরে কথা অনেক দূর এগিয়ে গেছে এবং এখন অপারেশন ও এইচআর দুপক্ষই মনে করছে পরিস্থিতি শান্ত করার জন্য কোনো শক্ত পদক্ষেপ নিতে হবে। রাঘব চুপচাপ শুনতে থাকল। এমন সময় কথা বলা পরিস্থিতিকে হালকা নয় বরং ভারী করে দেয়।
সেই দিন সে আর একবার উপরে গেল। করিডোরগুলো তেমনই ছিল, পরিষ্কার, শান্ত এবং নিজের মধ্যে বন্দী। সে কিছু বদলাল না, কিছু স্পর্শ করল না, স্রেফ সেখানে দাঁড়িয়ে রইল। তখনই মীরা কাপুর সামনে এলেন। তার মুখে সেই ভারসাম্য ছিল, কিন্তু চোখে এক ক্লান্তি ছিল যা রাঘব ভালোভাবেই চিনত। তিনি জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে কিনা? রাঘব বলল, কাজ চলছে। মীরা কিছুক্ষণ তাকে দেখলেন এবং তারপর বললেন, কখনো কখনো পরিস্থিতি এমন মোড়ে চলে আসে যেখানে কোনো একজন মানুষকে পিছিয়ে যেতে হয়। সে ভুল বলে নয়, বরং সিস্টেমকে তার নিজের গতিতে চলতে দেওয়ার জন্য। তিনি আরও যোগ করলেন, এই পিছিয়ে যাওয়া মানে হার নয়। সেই মুহূর্তে রাঘব প্রথমবার পরিষ্কার অনুভব করল সে একা নয় যে চাপে আছে। সন্ধ্যায় সে একটা অফিসিয়াল মেল পেল। ভাষা খুব ভারসাম্যপূর্ণ আর শালীন ছিল। লেখা ছিল, সংগঠনের বর্তমান প্রয়োজন অনুযায়ী তাকে অস্থায়ীভাবে অন্য সেকশনে ট্রান্সফার করা হচ্ছে। কোনো ভুলের উল্লেখ ছিল না, স্রেফ সুবিধার কথা বলা হয়েছিল। রাঘব মেলটা দুবার পড়ল। এটাই সেই মুহূর্ত যার আভাস সে কদিন ধরে পাচ্ছিল। তার রাগ হল না, তার ভেতরে শুধু এক ক্লান্তি নেমে এলো। বাড়ি ফেরার সময় সে অনায়ার জন্য তার পছন্দের মিষ্টি নিল। বাড়িতে পৌঁছে সে তাকে জানালো কিছুদিনের জন্য তার কাজ বদলে যাবে। অনায়া জিজ্ঞেস করল, এটা ভালো না খারাপ? রাঘব বলল, সে নিজেও ঠিকমতো জানে না। অনায়া কিছুক্ষণ ভেবে বলল, যদি কোনো জায়গা তোমাকে সারাক্ষণ অস্থির রাখে, তবে সেখান থেকে একটু দূরত্ব তৈরি করা ভুল নয়। রাঘব তাকে দেখল এবং অনুভব করল তার মেয়ে এখন আর শুধু বাচ্চা নেই। পরের দিন সকালে সে নতুন সেকশনে পৌঁছালো। কাজ আলাদা ছিল, মানুষ আলাদা ছিল, আর সবথেকে বড় কথা, সেখানে তাকে কেউ চিনত না। কোনো প্রশ্ন নেই, কোনো দৃষ্টি নেই, সব সহজ মনে হওয়া উচিত ছিল। কিন্তু তার ভেতরে একটা শূন্যতা ছিল। সে জানত এই সিদ্ধান্ত সঠিকও হতে পারে, আবার ভুলও। তার জবাব সময় দেবে। কিন্তু একটা কথা পরিষ্কার ছিল, সে এই কদম ভয়ের জন্য তোলেনি। সে এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। আর কোথাও না কোথাও তার মনে হচ্ছিল এই গল্প এখানেই শেষ হয়নি। এটা সির্ফ প্রথম বড় মোড় ছিল, যার পর রাস্তা আগের মতো থাকার কথা নয়। নতুন সেকশনে রাঘবের সকালগুলো আগের মতো ছিল না। কাজ কম জটিল ছিল, সময় বেশি নিয়মিত, আর মুখগুলো প্রায় সব অচেনা। কেউ তাকে দেখে দাঁড়াতো না, কেউ তার নাম ধরে ডাকত না। কাগজে তার পদ একই ছিল, কিন্তু দিনের ভেতর থেকে কিছু একটা খসে পড়েছিল। হাত একই কাজ করতে থাকল, দিনগুলো একইভাবে কাটতে লাগল, কিন্তু মন ক্রমাগত সেই জায়গায় ফিরতে থাকল যেখান থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সরানো হয়নি, শুধু ধীরে ধীরে আলাদা করে দেওয়া হয়েছিল। বাড়িতেও পরিবর্তন পরিষ্কার দেখা যাচ্ছিল। অনায়া এখন নিজের কাজ নিজে করতে শুরু করেছিল। সে একা একাই স্কুলের প্রস্তুতি সামলে নিত এবং সন্ধ্যায় প্রশ্ন কম করত। তবুও রাঘবের ভেতরে একটা হালকা যন্ত্রণা হতো। তার মনে হতো তার মেয়েও শিখছে কিভাবে পরিস্থিতিকে চুপচাপ মেনে নিতে হয়। এক রাতে সে অনায়াকে ঘুমন্ত অবস্থায় দেখল এবং ভাবল, তার নীরবতা তাকেও সেই অভ্যাসগুলো শিখিয়ে দিচ্ছে না তো, যা সে নিজে বছরের পর বছর ধরে আপন করে নিয়েছে। অফিসের উপরের তলাগুলো এখন অনেক দূরে মনে হতো। মীরা কাপুরের কোনো খবর ছিল না। এই নীরবতা আগের মতো ছিল না। আগে তাতে বোঝাপড়া ছিল, এখন তাতে দূরত্ব ছিল। রাঘব নিজেকে বলল, এটাই ভালো যে বিভ্রম শেষ হয়ে গেছে। কিন্তু রাতে যখন শহরের শব্দ থেমে যেত, সে অনুভব করত কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। একদিন দুপুরে ক্যান্টিনে বসে সে নিজের খাবার না দেখেই খাচ্ছিল। আশপাশে সবাই নিজেদের কথায় মগ্ন ছিল। তখনই রাঘব অনুভব করল সে এখন আর ওই গল্পের অংশ নয়। এই উপলব্ধি যন্ত্রণাদায়ক ছিল না, স্রেফ একটা খালি ভাব এনে দিয়েছিল। যেন মঞ্চ থেকে নেমে যাওয়ার পর হাততালির শব্দ ওখানেই রয়ে যায় আর মানুষটা এগিয়ে যায়। সেই সন্ধ্যায় প্রভাকর যাদবের ফোন এলো। কণ্ঠস্বর আনুষ্ঠানিক ছিল না, বন্ধুসুলভ ছিল। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে রাঘব ভাবতে শুরু করল। মীরা কাপুরের সেই ক্লান্ত চোখ আর অনায়ার সেই শান্ত বিচারবোধ তাকে নতুন এক দিশার কথা ভাবাতে লাগল। গল্পটা হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু রাঘব জানত কিছু নীরবতা ঝড়ের ইঙ্গিত দেয়, আর কিছু দূরত্ব আসলে নতুন এক যাত্রার প্রস্তুতি। সে জিজ্ঞেস করল যে নতুন সেকশন কেমন লাগছে। রাঘব শুধু এতটুকুই বলল যে ঠিক আছে। প্রভাকর কিছু মুহূর্ত চুপ থাকল, তারপর বলল যে উপরে পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। সে বেশি কিছু বলল না, কিন্তু এতটুকু অবশ্যই ইঙ্গিত দিল যে কিছু মানুষ অনেক কিছু অনুভব করছে, কিন্তু বলতে পারছে না। রাঘব বুঝতে পারল যে এই একটা বাক্যে যতটা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে আছে। সে কোনো প্রশ্ন করল না। সে জানত যে কিছু দরজা বন্ধ থাকাই ভালো।
বাড়ি ফেরার সময় বৃষ্টি শুরু হলো। সেই মুম্বাইয়ের বৃষ্টি, যা প্রতি বছর আসে এবং প্রতিবার কিছু না কিছু বদলে দিয়ে যায়। রাঘব বাসস্টপে দাঁড়িয়ে রইল। বৃষ্টির ফোঁটা পড়া দেখতে দেখতে ভাবতে লাগল যে সে কোন মোড়ে দাঁড়িয়ে আছে। এটা শুরুও ছিল না, শেষও ছিল না। এটা ছিল মাঝখানের সেই অংশ যেখানে সিদ্ধান্তগুলো নিজের প্রভাব দেখাতে শুরু করে, কোনো শব্দ না করেই। পরের দিন সকালে সে আবার সময় মতো উঠল, আবার কাজে গেল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক ছিল, ভেতরে একটা খালি জায়গা ছিল, যা এখন তার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠেছিল। আর হয়তো এটাই এই নতুন সময়ের বাস্তবতা ছিল। কোনো বড় সংঘাত নেই, কোনো শোরগোল নেই, শুধু এক শান্ত অভাব যা প্রতিদিন মনে করিয়ে দেয় যে কিছু বদলে গেছে এবং সেই বদল এখনও পূর্ণ হয়নি। সেদিনও সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। রাঘব নির্দিষ্ট সময় অফিসে পৌঁছাল, নিজের নতুন সেকশনের মেশিনগুলো পরীক্ষা করল এবং কোনো তাড়াহুড়ো ছাড়াই কাজে লেগে রইল। এখানকার পরিবেশ শান্ত ছিল, প্রায় নিষ্ক্রিয় ভাব, যেন কারোর থেকে কোনো প্রত্যাশাই নেই। ঠিক দুপুরের পর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। প্রথমে হালকা একটু ঝিলিক দিল, তারপর পুরো ফ্লোর অন্ধকারে ডুবে গেল। কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল এবং তারপর চেয়ার সরানোর শব্দ শোনা গেল। ফোনের আলো জ্বলে উঠল এবং সেই অস্বস্তি ছড়িয়ে পড়ল যা যে কোনো অফিসে বিদ্যুৎ গেলেই তৈরি হয়। রাঘব অভ্যাসবশত যন্ত্রপাতি তুলে বাইরে বেরোল। এটা ভাবা তার স্বভাবে ছিল না যে এটা তার কাজ কিনা। হাত নিজের থেকেই কাজের দিকে এগিয়ে গেল। তখনই ওয়াকিটকিতে খবর এলো যে উপরের তলাগুলোতেও সমস্যা হয়েছে। এটা শুনতেই সে কিছু সেকেন্ডের জন্য থমকে গেল। উপরে যাওয়া এখন আর শুধু একটা প্রযুক্তিগত সিদ্ধান্ত ছিল না, তার এইচআরের সতর্কতা, অপারেশন হেডের কথা এবং সেই মেল সব মনে পড়ে গেল, যা তার রুটিন বদলে দিয়েছিল। কিন্তু একই সাথে সে এটাও জানত যে সিস্টেমের ত্রুটি নিয়ম মানে না। ম্যানেজার তার দিকে তাকিয়ে বললেন যে এই সমস্যাটা সে সবথেকে ভালো বোঝে। রাঘব কোনো বিতর্ক না করে মাথা নাড়ল এবং লিফটের দিকে এগিয়ে গেল। নিজেকে এটাই বলছিল যে এটা স্রেফ একটা কাজ, তার বেশি কিছু নয়। উপরে পৌঁছতেই সে সেই পরিচিত নীরবতা অনুভব করল। ইমার্জেন্সি লাইটগুলো জ্বলছিল, করিডরগুলো অর্ধেক অন্ধকারে ছিল এবং কিছু মানুষ দূরে দাঁড়িয়ে ফিসফাস করছিল। রাঘব প্যানেল খুলল, তারগুলো পরীক্ষা করল এবং বুঝে গেল সমস্যাটা কি। এটা সেই পুরনো গোলযোগ যা সে আগেও অনেকবার সামলেছে। তার হাত স্থির ছিল, মস্তিষ্ক শান্ত ছিল। কিছু মিনিটের মধ্যেই আলো ফিরে এলো এবং মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের কাজে ফিরে গেল। তখনই সে অনুভব করল কেউ তাকে দেখছে। মীরা কাপুর কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। কোনো আদেশ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু এক শান্ত উপস্থিতি। দুজনে কিছু সেকেন্ড চুপ থাকল। এটা সেই নীরবতা ছিল যা আগে বোঝাপড়ার ছিল, তারপর দূরত্বের হয়ে গিয়েছিল এবং এখন তাতে এক না বলা প্রশ্ন মিশে গিয়েছিল। মীরা নিচু স্বরে বললেন যে তাদের জানানো হয়েছিল সিস্টেম আবার বিগড়ে গেছে এবং তারা আশা করেননি যে রাঘব আসবে। রাঘব শুধু এটুকুই বলল যে তাকে পাঠানো হয়েছে। দুজনেই জানত যে এটা পুরো কাহিনী নয়, কিন্তু কেউই সেটা পূর্ণ করার চেষ্টা করল না। রাঘব ফিরতে যাবে এমন সময় মীরা তাকে এক মুহূর্তের জন্য থামালেন। তিনি বললেন যে মাঝে মধ্যে ছোটখাটো ঘটনা মনে করিয়ে দেয় যে জিনিসগুলো ততটা আলাদা হয় না যতটা আমরা বানিয়ে ফেলি। এটা কোনো অভিযোগ ছিল না, কোনো স্বীকারোক্তিও নয়, শুধু এক সত্যের ইঙ্গিত। রাঘব কিছু বলল না, কিন্তু তার মনে হলো যেন সেই খালি জায়গাটিতে কেউ হালকা টোকা দিয়েছে, যাকে সে অনেক দিন ধরে উপেক্ষা করার চেষ্টা করছিল। নিচে নামার সময় লিফট খুব ধীরে চলছিল। রাঘব বুঝতে পারল যে সে যে দূরত্বকে নিরাপদ ভেবেছিল তা পুরোপুরি দেওয়াল ছিল না, তাতে কোথাও না কোথাও ফাটল ছিল এবং আজকের এই ছোট ঘটনাটি সেই ফাটল দিয়ে ভেতরে ঢুকে এলো। সে জানত যে এই সাক্ষাৎ কোনো বড় সিদ্ধান্ত নয়, কিন্তু এটা তাকে সেই সিদ্ধান্তের কাছাকাছি নিয়ে এসেছে যা সে এখন আর বেশি দিন এড়াতে পারবে না। সেই রাতে রাঘব অনেক রাত পর্যন্ত জেগে থাকল। দিনের সেই ছোট ঘটনাটি বারবার তার মনে ফিরে আসছিল। মীরার কণ্ঠস্বর, তার স্থিরতা এবং নিজের ভেতরে জেগে ওঠা সেই হালকা অস্থিরতা, সব মিলে তাকে এটা অনুভব করাচ্ছিল যে এখন সে নিজের সাথে মিথ্যে বলতে পারবে না। এটা শুধু কাজের কথা ছিল না, আর না স্রেফ পরিস্থিতির চাপ। এটা এমন কিছু ছিল যা সে দীর্ঘদিন ধরে শব্দ থেকে দূরে সরিয়ে রেখেছিল, হয়তো এই কারণেই যে তাকে নাম দেওয়া সহজ ছিল না। পরের দিন সকালে সে নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাল। নতুন সেকশন সেই একই ছিল, একই শান্ত পরিবেশ, একই মানুষ, কিন্তু তার মন ক্রমাগত বিচলিত হচ্ছিল। কাজ করতে করতেও সে নিজেকে বোঝাতে থাকল যে আজ সে কিছু ভাববে না, শুধু নিজের দায়িত্ব পালন করবে।
কিন্তু কিছু কথা এমন দিন বেছে নেয় যখন তাদের বলতেই হয়। দুপুরের দিকে সে একটা বার্তা পেল যে তাকে উপরে ডাকা হচ্ছে, কোনো প্রযুক্তিগত কারণে নয়, স্রেফ কথা বলার জন্য। বার্তাটি ছোট ছিল, আনুষ্ঠানিক নয়, কিন্তু তার অর্থ পরিষ্কার ছিল। মীরার অফিস একই ছিল, কিন্তু ঘরের পরিবেশ বদলে গেছে বলে মনে হল। জানালা দিয়ে আসা আলো নরম ছিল এবং চারদিকে এক শান্ত গাম্ভীর্য ছড়িয়েছিল। মীরা দাঁড়িয়েছিলেন, যেন তিনি ঠিক করে নিয়েছেন যে এই কথা বসে হবে না। কোনো ভূমিকা ছাড়াই তিনি বললেন যে কালকের ঘটনা কিছু প্রশ্ন আবার জাগিয়ে দিয়েছে। রাঘব মাথা নাড়ল। সে বলল যে সেও এটাই অনুভব করছে। কিছু মুহূর্ত দুজনে চুপ থাকল, কিন্তু এটা সেই নীরবতা ছিল না যা কথা থেকে বাঁচায়। এটা সেই নীরবতা যা পথ তৈরি করে। রাঘব প্রথমবার পরিষ্কার শব্দে বলল যে সে দূরত্ব তৈরি করেছিল কারণ সে কারোর জন্য সমস্যা হতে চায়নি, না তার জন্য আর না নিজের জন্য। সে বলল যে সিস্টেমের মধ্যে থাকতে থাকতে মানুষ প্রায়ই নিজেকে ছোট করতে শিখে নেয়, যাতে সবকিছু ঠিকঠাক চলে। মীরা মন দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন যে তিনিও নিজের পুরো কেরিয়ারে এটাই করেছেন। প্রতিবার যখন আবেগ সামনে এসেছে, তিনি সেগুলোকে পেছনে ফেলে দিয়েছেন। কিন্তু কিছু সাক্ষাৎ এমন হয় যা পেছনে ফেলা সহজ হয় না। এটা কোনো স্বীকারোক্তি ছিল না, আর না কোনো প্রতিশ্রুতি। এটা ছিল দুজন মানুষের সততা, যারা এটা মানছিল যে যা অনুভব করা হচ্ছে তা কল্পনা নয়। মীরা পরিষ্কার বললেন যে তিনি কোনো নিয়ম ভাঙতে চান না, আর না কাউকে ঝুঁকিতে ফেলতে চান। রাঘবও স্পষ্ট করে দিল যে সে কোনো সুবিধা বা সাহায্যের আশা করে না। দুজনে এটা ঠিক করল যে যদি এগোতে হয় তবে খুব ধীরে, খুব পরিষ্কারভাবে এবং কোনো লুকোছাপা ছাড়াই এগোতে হবে। যখন কথা শেষ হলো, তখন কোনো হঠাৎ স্বস্তি পাওয়া গেল না, কিন্তু একটা বোঝা অবশ্যই হালকা হয়ে গেল। রাঘব বাইরে বেরোলো, তখন তার মনে হলো যেন সে দীর্ঘ সময় পর প্রাণ খুলে নিঃশ্বাস নিয়েছে। নিচে যাওয়ার সময় সে অনুভব করল যে হয়তো প্রথমবার সে পরিস্থিতির সাথে নয়, বরং নিজের সাথে সৎ হয়েছে। সন্ধ্যায় বাড়ি ফিরে সে অনায়ার সাথে খাবার খেল। কথাগুলো সাধারণ ছিল, কিন্তু তার ভেতরে এক স্থিরতা ছিল যে অনেক দিন ধরে উধাও ছিল। সে বুঝে গিয়েছিল যে প্রতিটা গল্পের সুখের সমাপ্তি হওয়া জরুরি নয়, কিন্তু প্রতিটা গল্পে এমন এক মোড় অবশ্যই থাকা উচিত যেখানে মানুষ নিজের থেকে পালানো বন্ধ করে দেয়। এখন আগে কি হবে এটা না সে জানত আর না মীরা, কিন্তু দুজনেই এটা জানত যে ইঙ্গিত আর নীরবতার সাহায্যে এগিয়ে যাওয়া এখন আর সম্ভব নয়। কোনো না কোনো সময় সত্যকে সামনে আসতেই হয়, আর আজ সেই দিন ছিল যখন সেই সত্যকে কোনো ভয় ছাড়া, কোনো তাড়াহুড়ো ছাড়া এবং পূর্ণ সততার সাথে গ্রহণ করা হয়েছিল। সত্যকে নাম দেওয়ার পর জীবন হঠাৎ সহজ হয়ে গেল না, রাঘব এটা খুব তাড়াতাড়ি বুঝে গেল। অফিসে কেউ তাকে সরাসরি কিছু বলল না, না প্রশ্ন করা হলো আর না খোলাখুলি ফিসফাস হলো, কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল। মানুষের দৃষ্টি এখন আগের মতো অজানা ছিল না, সেই দৃষ্টিগুলো কিছু খুঁজছিল, কিছু পরিমাপ করছিল। এমন নয় যে তাকে আলাদা করে দেওয়া হয়েছিল, বরং এটা আরও সূক্ষ্ম ছিল, যেন প্রতিটা পদক্ষেপে তাকে একটু বেশি সাবধানে দেখা হচ্ছে। নতুন সেকশনে তার কাজ ধীরে ধীরে বাড়তে লাগল। সব কিছু নিয়মের ভেতরে ছিল, এমন কোনো আদেশ ছিল না যাকে সে ভুল বলতে পারে। দেরি পর্যন্ত থাকা, অতিরিক্ত দায়িত্ব নেওয়া এবং কোনো প্রশ্ন ছাড়াই কাজ শেষ করা, এসব এখন স্বাভাবিক হয়ে গেল। এটা সাজা ছিল না, কিন্তু স্বস্তিও নয়। প্রতি সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তার মনে হতো যেন সে সারা দিন নিজেকে প্রমাণ করে চলেছে, এটা না জেনেই যে কার সামনে। তবুও সে নিজেকে বলল যে এই মূল্য সে দিতে পারে, কারণ সে কিছু লুকোয়নি। মীরা কাপুরের জন্য পরিস্থিতি সহজ ছিল না। বোর্ড মিটিংয়ে প্রশ্ন উঠল, সরাসরি নয় বরং ঘুরিয়ে ফিরিয়ে তার সিদ্ধান্তগুলোকে আরও সাবধানে পড়া হতে লাগল, যেন প্রতিটি সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ খোঁজা হচ্ছে। মীরা পেশাদারভাবে উত্তর দিলেন, পরিসংখ্যান দিলেন, ভারসাম্য বজায় রাখলেন, কিন্তু তিনি জানতেন যে এখন তার থেকে শুধু ফলাফল নয় বরং ব্যবহারও বিচার করা হচ্ছে। তিনি নিজেকে আরও সংযত করে নিলেন, এবং সেই সংযমের সাথেই রাঘবের থেকে দূরত্বও বেড়ে গেল। কিছুদিন পর্যন্ত দুজনেই একে অপরের সাথে দেখা হওয়া এড়িয়ে চলল। এটা কোনো আগে থেকে ঠিক করা সিদ্ধান্ত ছিল না, স্রেফ পরিস্থিতির ফল ছিল। করিডোরে মুখোমুখি হলে তারা হালকা মাথা নাড়ত, ব্যাস এতটুকুই। কোনো কথা নেই, কোনো থমকে যাওয়া নেই। রাঘবের এই দূরত্ব ঠিক মনে হওয়া উচিত ছিল, কারণ এটাই তো সে চেয়েছিল, যে কারোর জন্য সমস্যা না তৈরি হোক। কিন্তু এখন যখন সত্য সামনে এসে গেছে, এই দূরত্ব আগের চেয়ে বেশি বিঁধতে শুরু করেছিল,
কারণ এখন সে জানত যে সে কার থেকে দূরে সরে যাচ্ছে। বাড়িতে অনায়া পরিবর্তন অনুভব করল। সে বেশি প্রশ্ন করেনি। এক সন্ধ্যায় সে শুধু এতটুকু বলল যে পাপা, আপনাকে আবার খুব ক্লান্ত লাগছে। রাঘব হাসার চেষ্টা করল এবং বলল, কাজ একটু বেড়ে গেছে। অনায়া মাথা নাড়ল, যেন বুঝে গেছে। কিন্তু তার চোখে একটা প্রশ্ন আটকে রইল, সেই প্রশ্ন যা বাচ্চারা প্রায়ই শব্দে বলতে পারে না। সেই মুহূর্তে রাঘব অনুভব করল যে এসব শুধু তার সিদ্ধান্তের বোঝা নয়, এর প্রভাব তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। শুক্রবার সন্ধ্যায় যখন অফিস প্রায় খালি হয়ে গিয়েছিল, তাকে আবার ডাকা হলো। এবার না এইচআর ছিল, না কোনো আনুষ্ঠানিক তদন্ত। সামনে এক প্রবীণ ম্যানেজার বসেছিলেন, যার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু চোখ ছিল অত্যন্ত সতর্ক। কথা পরিষ্কার শব্দে বলা হলো না, কিন্তু ইঙ্গিত ছিল একদম স্পষ্ট। কোম্পানি যে কোনো ধরনের ভুল ব্যাখ্যা থেকে বাঁচতে চাইছিল। তার থেকে আশা করা হচ্ছিল যে সে নিজের কাজ এবং ব্যক্তিগত সীমা নিয়ে আরও সাবধান থাকবে। রাঘব কোনো বিতর্ক না করে বলল যে সে নিজের গণ্ডি বোঝে এবং তা পালন করবে। অফিস থেকে বেরোনোর সময় তার মনে হলো যেন সে সততার মূল্য ঠিকমতো দেখে নিয়েছে। সত্য জিনিসগুলোকে পরিষ্কার করে, কিন্তু তাদের হালকা করে দেয় না। এখন কাহিনী শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ রইল না, এটা সেই পৃথিবীর কাহিনী হয়ে উঠল যা সততা সহ্য তো করে নেয়, কিন্তু তাকে কখনো সহজ হতে দেয় না। আর কোথাও না কোথাও রাঘব জানত যে এটা এখনও শেষ নয়। এটা স্রেফ সেই মোড় যেখান থেকে সামনের পথ আরও বেশি পরিষ্কার এবং হয়তো আরও বেশি কঠিন হতে চলেছে। সোমবারের সকাল কোনো সতর্কতা ছাড়াই ভারী হয়ে এলো। রাঘব যখন অফিসে পৌঁছাল, তখন সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল। মেশিনের আওয়াজ, মানুষের আনাগোনা আর কাজের সেই পুরনো ছন্দ। কিন্তু দুপুর হতেই সে ডাক পেল। এবার বার্তাটি আনুষ্ঠানিক ছিল এবং জায়গাটি ছিল সেই মিটিং রুম যেখানে সাধারণত সিদ্ধান্ত নেওয়া হয়, বোঝানো হয় না। ঘরে ঢোকা মাত্রই সে ঠান্ডা হাওয়া আর শক্ত দৃষ্টি অনুভব করল। সামনে দুজন মানুষ বসেছিল, একজন অপারেশন টিম থেকে এবং অন্যজন বাইরে থেকে আসা, সম্ভবত কনসাল্টিং বা অডিট সংক্রান্ত। কথা সরাসরি প্রসঙ্গে এলো। কোম্পানি এক নতুন কন্ট্রাক্টে কাজ করছিল এবং সময়ের চাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। একটা অস্থায়ী সমাধান প্রস্তাব করা হলো, যা কাগজে কলমে নিয়মের ভেতরে ছিল, কিন্তু নিরাপত্তার দিক থেকে পুরোপুরি সন্তোষজনক ছিল না। রাঘবকে বলা হলো যে সে যেন এই সমাধান কার্যকর করতে সাহায্য করে, যাতে কাজ দ্রুত এগিয়ে যেতে পারে। শব্দে সবকিছু ঠিক মনে হচ্ছিল, কিন্তু অভিজ্ঞতা থেকে রাঘব জানত যে এমন সিদ্ধান্তের মূল্য প্রায়ই পরে দিতে হয়। সে শান্তভাবে জিজ্ঞেস করল যে এই প্রক্রিয়ার জন্য স্পষ্ট এবং লিখিত অনুমোদন দেওয়া হবে কিনা। উত্তর ছিল গোলমেলে। বলা হলো দায়িত্ব যৌথ হবে এবং সিদ্ধান্ত টিমের নামে নথিভুক্ত হবে। এটা সেই ভাষা ছিল যেখানে দায়িত্ব ছড়িয়ে যায় এবং ভুলের বোঝা কারোর একার ওপর আসে না। রাঘব কিছু মুহূর্ত চুপ থাকল। সে বুঝে গেল যে এটাই সেই মুহূর্ত যেখানে পথ দুভাগে ভাগ হয়ে যায়। একটা পথ নিরাপদ ছিল, সহজ ছিল, অন্যটি পরিষ্কার ছিল কিন্তু ঝুঁকিপূর্ণ। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তার কদম ভারী ছিল। অনায়া পড়ছিল। সে মাথা তুলে হাসল এবং আবার বইতে ডুবে গেল। সেই হাসিতে রাঘব ভরসা দেখতে পেল, সেই ভরসা যা কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেয় যে বাবা ঠিকটাই করবে। রাতে যখন বাড়ি শান্ত হয়ে গেল, রাঘব অনেকক্ষণ বসে থাকল। সে ভাবল যে যদি সে চুপ থেকে যায় তবে সবকিছু ঠিকঠাক চলবে, চাকরি নিরাপদ থাকবে, কারোর সমস্যা হবে না। কিন্তু যদি কখনো কিছু ভুল হয়, তবে কি সে নিজেকে ক্ষমা করতে পারবে? পরের দিন সকালে সে নিজের সিদ্ধান্ত নিয়ে নিল। সে আবার সেই মিটিং রুমে গেল এবং শান্ত কিন্তু পরিষ্কার শব্দে বলল যে সে ওই সমাধান কার্যকর করতে পারবে না যতক্ষণ না নিরাপত্তা সংক্রান্ত সব দিক স্পষ্টভাবে এবং লিখিতভাবে অনুমোদন দেওয়া হচ্ছে। ঘরে নীরবতা ছেয়ে গেল। কেউ আওয়াজ তুলল না, কিন্তু বাতাস বদলে গেল। তাকে জানানো হলো যে এই অবস্থানের কারণে প্রকল্পে দেরি হতে পারে। রাঘব শুধু এতটুকু বলল যে সেই নিজের দায়িত্ব বোঝে এবং সেই অনুযায়ী কাজ করবে। সেই দিনই মীরা এই কথা জানতে পারলেন। তিনি ফাইলগুলো দেখলেন, মন্তব্যগুলো পড়লেন এবং বুঝলেন যে রাঘব সহজ পথ বেছে নেয়নি। তার সামনেও সেই একই চাপ ছিল। বোর্ডের পক্ষ থেকে ইঙ্গিত পরিষ্কার ছিল যে কোম্পানি কোনো ধরনের ঝুঁকি বা বিতর্ক এড়াতে চায়। মীরা কোনো শোরগোল না করে কিন্তু স্পষ্ট শব্দে লিখলেন যে কিছু সিদ্ধান্ত শুধু সময় আর ব্যয়ের হয় না, সেগুলো কোম্পানির সুনাম আর মানুষের নিরাপত্তার সাথে যুক্ত থাকে। এটা এক ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ছিল, কিন্তু তিনি জানতেন যে এখান থেকে পিছিয়ে আসা এখন আর সম্ভব নয়। সেই সন্ধ্যায় না রাঘব কোনো বার্তা পাঠাল, না মীরা কোনো কল করলেন। তবু দুজনেই জানত যে তারা একই দিকে পা বাড়াচ্ছে। এই দিকটি নিরাপদ ছিল না, কিন্তু সঠিক ছিল,
এবং হয়তো প্রথমবার দুজনেই এটা স্বীকার করল যে প্রতিবার নিরাপদ থাকাই সবথেকে বড় মূল্য নয়, কখনো কখনো সঠিক হওয়াটা বেশি জরুরি হয় বলে তার জন্য মূল্য দিতে হোক। সিদ্ধান্তের পরের দিনগুলো কোনো কোলাহল নিয়ে এলো না, বরং এক অদ্ভুত নীরবতা নিয়ে এলো। রাঘব প্রতি সকালে অফিসে যেত, নিজের কাজ করত এবং সময় মতো ফিরে আসত। কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। কথাবার্তা কমে গিয়েছিল, দায়িত্বগুলো অন্যদিকে প্রবাহিত হতে শুরু করেছিল, এবং সে ধীরে ধীরে অনুভব করতে লাগল যে তাকে একপাশে সরিয়ে রাখা হচ্ছে। কেউ তাকে বকাঝকা করছিল না, কেউ রাগান্বিত ছিল না, কিন্তু তাকে এখন বড় কাজগুলো থেকে দূরে রাখা হতে লাগল। এটা সাজা ছিল না, কিন্তু ইঙ্গিত একদম পরিষ্কার ছিল। প্রতি সন্ধ্যায় যখন সে অফিস থেকে বেরোত, তখন তার মনে হতো যেন মাটি আরও একটু সরে গেছে, যেন সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু মানচিত্র বদলে গেছে। তৃতীয় দিনে তাকে আবার ডাকা হলো। এবার ঘরে সেই একই মানুষগুলো ছিল, কিন্তু তাদের গলায় আগের মতো নিরপেক্ষতা ছিল না। বলা হলো কোম্পানির অধিকারিকা বদলে যাচ্ছে এবং কিছু ভূমিকার পুনর্গঠন করা হচ্ছে। রাঘবের ভূমিকাও সেই তালিকায় ছিল। শব্দে সম্মান ছিল, কিন্তু অর্থে ছিল দূরত্ব। তাকে দুটো বিকল্প দেওয়া হলো, হয় সে নতুন শর্তে কাজ চালিয়ে যাবে, যেখানে সিদ্ধান্ত উপরে নেওয়া হবে আর দায়িত্ব কাগজে ভাগাভাগি হবে, অথবা সে অন্য কোনো প্রজেক্টে বদলি গ্রহণ করবে, যেখানে কাজ শান্ত হবে, নিরাপদ হবে, কিন্তু সেখানে তার কণ্ঠস্বরের কোনো জায়গা থাকবে না। রাঘব সময় চাইল। সে ঘর থেকে বেরোল এবং লম্বা করিডোরে দাঁড়িয়ে রইল। সাদা আলো, বন্ধ দরজা আর ঠান্ডা হাওয়ার মধ্যে তার মনে হলো যেন পুরো ক্যারিয়ার সেই করিডোরেই থমকে গেছে। সে ভাবল, যদি সে নিরাপদ পথ বেছে নেয় তবে সবকিছু স্বাভাবিক হতে পারে। অনায়ার পড়াশোনা, বাড়ির খরচ, ভবিষ্যতের চিন্তা সব নিজের জায়গায় বজায় থাকবে। কিন্তু তার হাতগুলো অজান্তে মুষ্টিবদ্ধ হয়ে গেল। ভেতরে কোথাও কিছু একটা ছিল যা মেনে নিতে প্রস্তুত ছিল না। সেই সময়ে মীরাও নিজের সিদ্ধান্তের ফল দেখছিলেন। বোর্ডের প্রতিক্রিয়া তীব্র ছিল না, কিন্তু ঠান্ডা ছিল। তাকে বোঝানো হলো যে বিনিয়োগকারীদের ভরসা বজায় রাখা জরুরি, এবং নেতৃত্বের মানে শুধু ঠিক হওয়া নয়, বরং সময় মতো আপস করাও হয়। মীরা সব শুনলেন, নোট নিলেন এবং কিছু বললেন না। কিন্তু ভেতরে তিনি জানতেন যে আপসের একটা সীমা থাকে, এবং সেই সীমা অনেক আগেই পার হয়ে গেছে। তিনি সেই সন্ধ্যায় একা বসে ফাইল উল্টানেন, মন্তব্যগুলো পড়লেন এবং তারপর একটি ছোট মেইল লিখলেন। তাতে কোনো অভিযোগ ছিল না, কোনো চ্যালেঞ্জ ছিল না, শুধু এতটুকু পরিষ্কার লেখা ছিল যে তিনি এমন প্রকল্পের নেতৃত্ব দেবেন না যেখানে নিরাপত্তা আর স্বচ্ছতার সাথে আপস করা হয়। পাঠানোর সময় তার হাত স্থির ছিল, কিন্তু হৃদয় ছিল ভারী। সন্ধ্যায় রাঘব বাড়ি ফিরল, তখন অনায়া দরজাতেই দেখা দিল। সে জিজ্ঞেস করল সব ঠিক আছে কিনা। রাঘব বলল হয়তো কিছু বদলাতে চলেছে। অনায়া কোনো ভয় ছাড়াই বলল, এ পরিবর্তন সবসময় খারাপ হয় না, স্রেফ আমাদের সত্যি বলা উচিত। এটা কোনো বড় কথা ছিল না, স্রেফ একটা শিশুর সহজ বুদ্ধি ছিল, কিন্তু রাঘবের জন্য সেই বাক্যটি ছিল খুব ভারী। সেই রাতেই সে সিদ্ধান্ত নিয়ে নিল। পরের দিন সকালে সে আবার সেই ঘরে গেল এবং শান্ত কিন্তু স্পষ্ট শব্দে বলল যে সে এমন ভূমিকা গ্রহণ করতে পারবে না যেখানে তার দায়িত্ব শুধু নামের হবে আর সিদ্ধান্ত অন্য কোথাও নেওয়া হবে। যদি কোম্পানির মনে হয় যে তার আদর্শ এখানে খাপ খাচ্ছে না, তবে সে সম্মানের সাথে আলাদা হওয়ার জন্য প্রস্তুত। ঘরে নীরবতা ছেয়ে গেল। কেউ তাকে থামালো না, কেউ আওয়াজ তুলল না। এটা সেই নীরবতা ছিল যাতে সিদ্ধান্ত বদলায় না, স্রেফ নির্ধারিত হয়ে যায়। সেই দিন রাঘব আর মীরা দেখা হলো না, কোনো বার্তা গেল না বা কোনো কল হলো না। তবুও দুজনেই জানত যে কাহিনী এক মোড় পার করে গেছে। হয়তো সামনে পথ আলাদা হবে, হয়তো আবার দেখা হবে, তা ঠিক ছিল না। কিন্তু এটা পরিষ্কার ছিল যে তারা যা বেছে নিয়েছেন তা নিরাপদ ছিল না, কিন্তু সত্য ছিল। আর কখনো কখনো জীবনে এটাই সবথেকে বড় সিদ্ধান্ত হয়, যখন মানুষ নিজেকে আয়নায় দেখতে পারে আর দৃষ্টি নিচু করতে হয় না। কখনো কখনো জীবনের সবথেকে বড় মোড় কোনো ঝড়ের মতো আসে না, বরং এক সাধারণ সকালের মতো শুরু হয়। সেদিনও রাঘব সময় মতো উঠল। অভ্যাস সহজে বদলায় না। সে অনায়ার জন্য প্রাতরাশ বানালো, তার চুল আঁচড়ে দিল এবং সব সময়ের মতো দরজায় দাঁড়িয়ে তাকে স্কুলে যেতে দেখল। তফাৎ শুধু এটাই ছিল যে এখন তার কোথাও পৌঁছানোর তাড়া ছিল না। বাড়িতে এক অদ্ভুত নীরবতা ছিল, কিন্তু তা ভয় ধরানো ছিল না। এটা সেই নীরবতা যাতে মানুষ প্রথমবার নিজেরই পায়ের শব্দ শুনতে পায় এবং এটা বুঝতে পারে যে সামনে কি করতে হবে। এর জবাব এখন আর অন্য কারোর কাছে নেই।
কোম্পানি সংক্রান্ত আনুষ্ঠানিক কাগজগুলো কিছুদিনের মধ্যেই চলে এলো। ভাষা শালীন ছিল, শব্দগুলো মেপে মেপে, আর বিদায় সম্মানজনক। কোনো অভিযোগ ছিল না, কোনো অনুযোগ ছিল না। রাঘব কাগজগুলো পড়ল, সই করল এবং ফাইল বন্ধ করে দিল। তার ভেতরে রাগ ছিল না, আফসোসও ছিল না, শুধু এক খালি জায়গা ছিল যা ধীরে ধীরে কোনো নতুন সম্ভাবনার জন্য জায়গা তৈরি করছিল। সে জানত যে এখন সামনের পথ ঠিক করার দায়িত্ব পুরোপুরি তার। কোনো সিস্টেম নেই, কোনো কাঠামো নেই, কোনো উপরে বসে থাকা সিদ্ধান্ত নেই। স্রেফ সে আর তার নির্বাচন। দিন কাটতে লাগল। কিছু ইন্টারভিউ হলো, কিছু ফোন এলো, কিছু প্রতিশ্রুতি দেওয়া হলো। কোথাও কাজ নিরাপদ ছিল, কোথাও টাকা বেশি ছিল, কোথাও ভবিষ্যতের ভরসা দেখানো হলো। কিন্তু রাঘব তাড়াহুড়ো করল না। সে প্রথমবার অনুভব করল যে প্রতিটি প্রস্তাব গ্রহণ করা জরুরি নয়। এক সন্ধ্যায় সে অনায়াকে নিয়ে পাশের পার্কে গেল। বাচ্চারা খেলছিল, বৃদ্ধরা হাঁটছিলেন, আর আকাশ হালকা কমলা রঙে রাঙিয়ে উঠছিল। অনায়া জিজ্ঞেস করল, সে কি আবার কাজ করবে? রাঘব বলল হ্যাঁ, কিন্তু হয়তো আগের চেয়ে আলাদাভাবে। অনায়া মাথা নাড়ল, যেন সে পুরো কথাটা বুঝে গেছে। তার জন্য এতটুকু জানাই যথেষ্ট ছিল যে তার বাবা এখন বাড়িতে আছেন এবং মিথ্যে বলছেন না। একই সময় মীরাও নিজের পথে দাঁড়িয়েছিলেন। তিনি পদ ত্যাগ করেননি, কিন্তু কিছু প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। বোর্ডের সাথে তার কথাবার্তা এখন আগের চেয়ে বেশি সরাসরি এবং কম সাজানো হয়ে গিয়েছিল। কিছু মানুষ অস্বস্তিতে ছিলেন, কিছুজন রাগান্বিত, আর কিছুজন চুপ। মীরা জানতেন যে তার ভাবমূর্তি বদলে গেছে। এখন তিনি স্রেফ ফলাফল নিয়ে আসা সিইও ছিলেন না, বরং প্রশ্ন তোলা নেত্রী হয়ে উঠেছিলেন। এই পথ সহজ ছিল না, কিন্তু প্রথমবারের মতো তিনি এটা অনুভব করছিলেন যে কাজের বোঝা কম, কারণ এখন তাকে প্রতিটা সিদ্ধান্তের সাথে নিজেকে প্রমাণ করতে হতো না। কয়েক সপ্তাহ পর এক সাধারণ দুপুরে রাঘব আর মীরার দেখা হলো। কোনো মিটিং নেই, কোনো এজেন্ডা নেই, কোনো লুকোছাপা নেই। স্রেফ এক সাধারণ ক্যাফেতে যেখানে মানুষ যার যার কাহিনীতে ব্যস্ত ছিল। কথাবার্তা হালকা ছিল, প্রাত্যহিক জীবনের। তারা নিজেদের পুরনো সিদ্ধান্তগুলো নিয়ে বেশি আলোচনা করলেন না, কারণ কিছু কথা শব্দের চেয়ে মৌনতায় বেশি বোঝা যায়। দুজনেই জানতেন যে তারা মূল্য চুকিয়েছেন, কিন্তু এই মূল্য বৃথা যায়নি। এখন তাদের মাঝে কোনো ভয় ছিল না, কোনো চাপ ছিল না, কোনো পদের পার্থক্য ছিল না। স্রেফ দুজন মানুষ ছিলেন যারা নিজেদের পথ বেছে নিয়েছিলেন, এবং এখন তারা কোনো বোঝা ছাড়াই তা ভাগ করে নিতে শিখছিলেন। সন্ধ্যা নামার সময় রাঘব অনুভব করল যে ক্ষতি আর আশা পাশাপাশি চলতে পারে। সে যা ছেড়েছে তাও সত্য ছিল, আর যা সামনে আছে তাও। জীবন এখন আগের মতো নিরাপদ ছিল না, কিন্তু অনেক বেশি সৎ হয়ে গিয়েছিল। মীরা বললেন, হয়তো কিছু সময় পর সবকিছু আরও পরিষ্কার দেখা যাবে। রাঘব হেসে মাথা নাড়ল। সে প্রথমবার এটা বুঝতে পারল যে অনিশ্চয়তা সবসময় ভয়ের কারণ হয় না। কখনো কখনো সেটাই স্বাধীনতার প্রথম সংকেত হয়। বাড়ি ফেরার সময় সে অনায়ার হাত ধরে নিল। রাস্তার আলোগুলো জ্বলে উঠেছিল এবং বাতাসে হালকা ঠান্ডা ভাব ছিল। রাঘব জানত যে সামনেও প্রশ্ন আসবে, মুশকিল আসবে এবং সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এখন সে পালাবে না, কারণ সে একবার নিজেকে বেছে নিয়েছিল। আর এই নির্বাচন যত কঠিনই হোক না কেন, তাকে প্রতি সকালে ওঠার প্রেরণা দেবে। সময় নিজের মতো করে সবকিছু নিজের জায়গায় রেখে দেয়, কখনো ধীরে, কখনো চুপচাপ। রাঘব এই কথা কখন বুঝল, যখন 1 বছর পূর্ণ হল এবং সে হঠাৎ অনুভব করল যে এখন সকালে ওঠার সময় বুকে সেই পুরনো বোঝাটা থাকে না। জীবন এখনও সহজ ছিল না, কাজ এখনও পরিশ্রম দাবি করত, টাকার হিসেব এখনও জরুরি ছিল, কিন্তু ভেতরে কোথাও এক স্থিতি চলে এসেছিল। সে এখন এক ছোট প্রযুক্তিগত টিমের সাথে কাজ করছিল। খুব বেশি নাম নেই, বেশি জৌলুস নেই, কিন্তু দায়িত্ব পরিষ্কার ছিল এবং সিদ্ধান্ত সামনে বসে নেওয়া হতো। কোনো কথা লুকোতে হতো না, কোনো ভয় ছিল না যে সত্যি বললে মাটি সরে যাবে। অনায়া বড় হচ্ছিল, তার প্রশ্নগুলো বদলে গিয়েছিল। এখন সে এটা জিজ্ঞেস করত না যে পাপা অফিসে কেন যান না, বরং এটা জিজ্ঞেস করত যে পাপা ক্লান্ত হয়ে যাননি তো। রাঘব প্রতিবার হেসে দিত। সে জানত যে তার উত্তরের চেয়েও বেশি জরুরি তার উপস্থিত থাকা। সন্ধ্যায় দুজনে একসাথে বসে খাবার খেত, কখনো চুপ থাকত, কখনো হাসত। এই ছোট ছোট মুহূর্তগুলোতে সে সেই শান্তি পেত যা সে একসময় বড় সিদ্ধান্ত আর উঁচু পদের মধ্যে খুঁজেছিল। মীরার জীবনও এগিয়ে গিয়েছিল, কিন্তু সেই একই পুরনো কাঠামোতে নয়। কোম্পানিতে তার উচ্চতা এখনও বড় ছিল, কিন্তু তার ধরন বদলে গিয়েছিল। তিনি এখন কম বলতেন, বেশি শুনতেন। কিছু মানুষ বলতো যে তিনি নরম হয়ে গেছেন, কেউ বলতো তিনি জেদি হয়ে গেছেন। মীরার তাতে কিছু এসে যেত না। তিনি জানতেন যে প্রতিটি সিদ্ধান্ত সবাইকে খুশি করার জন্য হয় না, বরং সঠিক হওয়ার জন্য হয়। তিনি কিছু মানুষকে হালেসিন, কিছুর সম্মান পেয়েছেন, এবং সবথেকে বড় কথা, তিনি নিজেকে পুনরায় খুঁজে পেয়েছেন।
মাঝে মধ্যে রাঘব আর মীরা দেখা করতেন। কোনো নির্দিষ্ট দিন নেই, কোনো প্রতিশ্রুতি নেই, স্রেফ যখন পথ মিলে যেত। কখনো অনায়াও সাথে থাকত। তারা খুব বেশি কথা বলতেন না। আবহাওয়া, কাজ, জীবন, ব্যাস এতটুকুই। তাদের মধ্যে এখন কোনো অপূর্ণতা ছিল না, কোনো তাড়াহুড়ো ছিল না। যা হওয়ার ছিল তা নিজের সময়ে হতে থাকল, এবং যা হওয়ার ছিল না তার জন্য কাউকে দোষ দেওয়ার প্রয়োজন ছিল না। এক সন্ধ্যায় যখন শহরের আলোগুলো জ্বলছিল এবং বাতাসে হালকা ঠান্ডা ভাব ছিল, রাঘব অনায়াকে জিজ্ঞেস করল যে তার জীবনে সবথেকে বেশি কি ভালো লাগে। অনায়া কিছুক্ষণ ভাবল আর বলল যে তার এটা ভালো লাগে যে ঘরে কোনো ভয় নেই। এটা শুনে রাঘবের চোখ ভিজে এলো। সে বুঝতে পারল যে সে যে পথ বেছে নিয়েছিল তা শুধু তার জন্য ছিল না, বরং সেই ছোট্ট জগতের জন্য ছিল যাকে সে প্রতিদিন নিজের হাতে আগলে রাখত। জীবন উভয়কেই এটা শিখিয়েছিল যে সম্মান সবসময় শোরগোল থেকে আসে না, আর ভালোবাসা সবসময় নামে চেনা যায় না। কখনো কখনো সঠিক সিদ্ধান্ত সেটাই হয় যা মানুষকে রাতে শান্তিতে ঘুমাতে দেয়, আর কখনো কখনো সবথেকে বড় জয় এটাই হয় যে মানুষ নিজের সাথে নজর মেলানোর যোগ্য হয়ে থাকে। কাহিনী এখানেই শেষ হয় না, কারণ জীবন কখনো শেষ হয় না। কিন্তু এই মোড়ে রাঘব আর মীরা দুজনেই জানতেন যে তারা যা শিখেছেন তা কেউ তাদের থেকে কেড়ে নিতে পারবে না। তারা এটা শিখে নিয়েছিলেন যে মানুষ যদি সততার সাথে চলে তবে পথ যদিও মুশকিল হয়, কিন্তু একা হয় না। এবং এই কথাটি শেষ পর্যন্ত প্রতিটি সিস্টেমের চেয়ে বড় প্রমাণিত হয়। যদি আপনাদের এই গল্পটি ছুঁয়ে যায় তবে নিজের মতামত অবশ্যই শেয়ার করবেন। হয়তো কোথাও আরও কেউ আছে যে এই মোড়ে দাঁড়িয়ে আছে এবং সঠিক দিশা বেছে নেওয়ার সাহস খুঁজছে। শোনার জন্য ধন্যবাদ।